আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। ইংরেজি ব্যাকরণের টেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমরা শুরু করি। টেন্স এর শাব্দিক অর্থ হচ্ছে টাইম বা সময় কাল। ইংলিশ গ্রামারের প্রাণ হচ্ছে এই টেন্স। এটি ভার্বের বিভিন্ন রূপের নির্দেশক হিসেবে কাজ করে থাকে। এই কথাটি আমরা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করব। যেমন, রানা গোজ টু স্কুল টুডে। রানা আজ স্কুলে যায়। দ্বিতীয় বাক্যটিতে রানা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। রানা গতকাল স্কুলে গিয়েছিল। একদম শেষের উদাহরণটিতে আছে রানা উইল গো টু স্কুল টুমরো। রানা আগামীকাল স্কুলে যাবে। এই তিনটি বাক্যতে ভার্বের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ক্রিয়ার কাল অনুসারে এখানে প্রথম বাক্যটিতে হয়েছে গোস এবং দ্বিতীয় বাক্যটিতে গো এর পাস্ট ফর্ম হয়েছে ওয়েন্ট এবং তৃতীয় বাক্যটিতে গো এর ফিউচার ফর্ম হয়েছে উইল গো। অর্থাৎ এইভাবে অর্থ অনুযায়ী প্রতিটি সেন্টেন্সে ভার্বের পরিবর্তন ঘটবে। অতএব কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। আবার এভাবে বলা যায় যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। সেন্টেন্সে টেন্স অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন হয়। এজন্য আমাদেরকে প্রথমে ভার্ব বা ক্রিয়ার সাধারণ রূপগুলো জানতে হবে। যেমন গো, এটা হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম বা অনেকেই V1ও বলে থাকে, বেস ফর্মও বলা যায়, অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়ে থাকে। গো এর পরের ধাপ হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম বা V2 অথবা সিম্পল পাস্টও বলা হয়ে থাকে। এবং গো এর আরো একটি ফর্ম আছে, তা হচ্ছে গন, আর এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3। এভাবে প্রতিটি ভার্বের অন্তত তিনটি রূপ জানতেই হবে, নয়তো টেন্স নির্ণয় করা অথবা টেন্স চেনার কোনো উপায় নেই। যেমন উদাহরণস্বরূপ কিছু ভার্বের তিনটি রূপ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম ভার্বটি হচ্ছে ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এইভাবে রাইট, রোড, রিটেন, সি, স, সিন, স্পিক, স্পোক, স্পোকেন, ড্রিঙ্ক, ড্রেঙ্ক, ড্রাঙ্ক, প্লে, প্লেড, প্লেড, টেল, টোল্ড, টোল্ড, ক্যাচ, কট, কট ইত্যাদি। এভাবে অনেক ভার্ব রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে অথবা লিখতে প্রয়োজন হয়। তো এই সমস্ত ভার্বের অন্তত এই তিনটি ফর্ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা মূল পর্বে চলে আসলাম টেন্স নিয়ে। টেন্স শিখতে যা কিছু জানা প্রয়োজন। টেন্স মূলত সম্পর্কিত হচ্ছে বাক্যের সাথে বা সেন্টেন্সের সাথে। অতএব আমাদেরকে টেন্স নির্ণয় করা অথবা তার গঠন করা এগুলো শিখতে হলে প্রথমে আমাদেরকে সেন্টেন্স বা বাক্য কি এটা জানতে হবে। এগুলো নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। পার্সন, পুরুষ। পার্সন হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন কোন পার্সন কোথায় বসবে এইটা জানতে গেলে অবশ্যই পার্সন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এরপরে নাম্বার, বচন, কোথায় সিঙ্গুলার নাম্বার বসবে কোথায় প্লুরাল নাম্বার বসবে এটা আমাদেরকে জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্ট, যা প্রতিটি বাক্যেই থাকবে। আর সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা। সাবজেক্টের সংজ্ঞা, যে কোনো কাজ করে তাকেই মূলত সাবজেক্ট বা কর্তা বলা হয়। এরপরে হচ্ছে অবজেক্ট বা কর্ম। অবজেক্টের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা এখানে দেওয়া আছে। ভার্বকে, কি, যাকে আমরা ইংরেজিতে হোয়াট বলে থাকি, বা কাকে, এর ইংরেজি হচ্ছে হোম, দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের একটি উদাহরণ নিচে দেওয়া আছে, আমরা সেখানে গিয়ে স্পষ্ট করব। এবং পরিশেষে হচ্ছে ভার্ব বা ক্রিয়া আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে অবজেক্ট নির্ণয় করার জন্য। যেমন আরিফ প্লেস ক্রিকেট। আরিফ ক্রিকেট খেলছে। এখানে মূল ভার্ব হচ্ছে প্লেস। নিয়ম অনুযায়ী ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ওইটাই হবে অবজেক্ট। যেমন কি খেলছে, ক্রিকেট খেলছে, তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ক্রিকেট। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে। আরিফ এই বাক্যটির সাবজেক্ট, আর এর হচ্ছে থার্ড পারসন, আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্লেস এটা হচ্ছে ভার্ব, আর ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে। ক্রিকেট
এটি হচ্ছে অবজেক্ট। এখানে আরো একটি উদাহরণ দেয়া আছে, হি গ্যাভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। গ্যাপটি হচ্ছে মূল ভার্ব, যা মূলত পাস্ট টেন্সে আছে। এখন যদি আমরা গ্যাপটিকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে এর উত্তর হবে কি দিয়েছে, পেন দিয়েছে। কাকে দিয়েছে, আমাকে দিয়েছে। অতএব এই দুটি হচ্ছে এই বাক্যের অবজেক্ট, মি এবং পেন। একটি বাক্যে এক বা একাধিক অবজেক্ট থাকতে পারে। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স এর প্রকারভেদ। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, যার বাংলা হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিন প্রকারের টেন্স এর প্রত্যেককে চার ভাগে ভাগ করা হয়, যথা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়ে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের চারটি প্রকার হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সবশেষে ফিউচার টেন্সের চারটি প্রকার হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচারও বলা হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের প্রধান কাজ হবে তিনটি টেন্সকে আয়ত্ত করা। এরপরে আবার প্রতিটি টেন্স চারটি করে প্রকার আছে, সেইগুলোকে আলাদা আলাদা ভাবে মুখস্থ করা বা নিজের আয়ত্তে নিয়ে আসা। এখানে বলা হয়েছে শুধুমাত্র ইংরেজিতে সকল প্রকার টেন্স চেনার উপায় দেখানো হবে। অর্থাৎ আমরা এই ক্লাসটিতে ধরাবাঁধা নিয়মের বাহিরে এসে, অর্থাৎ বিভিন্ন গাইড বা হ্যান্ড নোট এগুলো নিয়মের বাহিরে এসে আলাদাভাবে টেন্স শিখব। কারণ এর আগেও আমরা চেষ্টা করেছি যে বাংলা এবং ইংলিশ মিলে যখন টেন্স চেনার চেষ্টা করেছি, তখন অনেকেই তা শিখতে পারেনি। কারণ বাংলাতে কোন ক্রিয়া কখন সম্পন্ন হবে, কতক্ষণ ধরে হবে, কার শেষে কি থাকবে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, তেছো তেছি, করিয়াছি করিয়াছো, এই সমস্ত নিয়ম বা লক্ষণগুলো চেনে রাখা আমাদের খুবই মুশকিল। এই জন্য আমরা প্রথমে আগে ইংলিশ শিখে নেব, এরপরে ইংলিশ পুরোপুরি কন্ট্রোলে আসলে আমরা বাংলা এবং ইংলিশের মিশ্রণে টেন্স শিখব। আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি ভাষায় সেন্টেন্সের গঠন ভিন্ন হয়ে থাকে। প্রথমে বলেছিলাম যে টেন্স মূলত নির্ণয় করতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে অথবা কোনো ভাষার গঠন সম্পর্কে জানতে হবে। এজন্য এখানে বলা হয়েছে যে প্রতিটি ভাষায় সেন্টেন্স বা বাক্যের গঠন আলাদা হয়ে থাকে। যেমন আমরা একটি ইংলিশ সেন্টেন্স দেখব, আই ইট রাইস। এটি ছোট একটি বাক্য। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ইট হচ্ছে ভার্ব বা ক্রিয়া এবং রাইস হচ্ছে অবজেক্ট বা কর্ম। বাংলা বাক্যটি আমরা দেখব, আমি ভাত খাই। এই বাক্যটিতে আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম এবং খাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ ইংরেজি বাক্যে প্রথমে এসেছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যে প্রথমে এসেছে সাবজেক্ট বা কর্তা, এরপরে এসেছে অবজেক্ট বা কর্ম এবং শেষে গিয়ে এসেছে ভার্ব বা ক্রিয়া। এখন থেকে আমরা মূল আলোচনায় আসবো টেন্সের গঠন নিয়ে এবং তাদেরকে নির্ণয় করার নিয়মগুলো। যেমন প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রতিটি টেন্সেরই গঠন রয়েছে, এই গঠনগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে আয়ত্তে নিতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে প্রথমেই বসবে সাবজেক্ট, এরপরে ভার্ব, আর এই ভার্বটি হবে মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এবং শেষে গিয়ে থাকবে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। অনেকেই অবজেক্টও বলে থাকে যে সাবজেক্ট ভার্ব এরপরে অবজেক্ট বসবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাক্যে সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট না বসে অ্যাডভার্ব বসে বা অন্য কোনো অপশন আসে। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিয়ে দেখব, আই সি আ বার্ড। এই বাক্যটিতে প্রথমে এসেছে সাবজেক্ট আই, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব সি, এরপরে আ বার্ড একটি পাখি। এটি হচ্ছে মূলত একটি অবজেক্ট। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব এবং শেষে গিয়ে অতিরিক্ত অংশ। কেউ যদি বলে আই সি, এতটুকুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে এক্সটেনশন, এগুলো আপনি চাইলে অনেক বড়ও দিতে পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র টেন্স নির্ণয়ের ক্ষেত্রে। আর বাক্য সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে
তো অবজেক্ট বা এক্সটেনশন যোগ করতে হবে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখব দ্য বয়েজ প্লে ইন দ্য গ্রাউন্ড, বালকেরা মাঠে খেলছে। তাহলে দ্য বয়েজ এটি হচ্ছে সাবজেক্ট, প্লে এটি হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর বাকিটুকু হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের দ্য বয়েজ প্লে এতটুকু নিয়েই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়ে যায়, কিন্তু বাক্যটিকে কমপ্লিট করতে আমাদের অতিরিক্ত অংশ যুক্ত করতে হয়েছে। একটি নোট দেওয়া আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, আর এই নিয়মটি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে উদাহরণ দিয়ে আমরা দেখি, রাকিব গোস টু স্কুল, রাকিব স্কুলে যায়। এখানে রাকিব হচ্ছে সাবজেক্ট আর এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে গো মূল ভার্বের সাথে ইএস যুক্ত করা হয়েছে। দ্বিতীয় উদাহরণে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, আর রাইজ মূলত মূল ভার্ব ছিল, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রাইজ এর সাথে এস যুক্ত করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর মূল ভার্ব না থাকলে সেক্ষেত্রে সাবজেক্টের পর এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এই সাহায্যকারী ভার্বগুলো মূল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। উদাহরণ দিয়ে আমরা দেখব, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই বাক্যটিতে সাবজেক্ট হি এর পরে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এরপরে কোনো মূল ভার্ব নেই, আর এই কারণেই আমরা এই ইজ এই সাহায্যকারী ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। এরপরে দ্বিতীয় উদাহরণে, দে আর নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু নয়। এখানেও আর এই ভার্ব অক্সিলারি ভার্বটির পরে আর কোনো মূল ভার্ব নেই, এই কারণে এই আরই হচ্ছে মূলত মূল ভার্ব এবং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। এই বাক্যটিতেও হ্যাভ হচ্ছে মূল ভার্ব, কিন্তু এই সাহায্যকারী ভার্বের পরে যদি আরো একটি মূল ভার্ব আসে বা প্রিন্সিপাল ভার্ব আসে তখন যথারীতি নিয়ম অনুসারে এই ইজ তখন হয়ে যাবে সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় প্রকার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে এম, ইজ, আর সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলো বসবে যে কোনো একটি, এরপরে মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এরপরে এক্সটেনশন বাকি অংশ থাকবে। উদাহরণ দিয়ে দেখবো আমরা, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি বা লিখতেছি। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, নিয়ম অনুযায়ী আমরা একটি সাহায্যকারী ভার্ব নিয়েছি অ্যাম, এরপরে মূল ভার্ব ছিল রাইট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে রাইট এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং বাকিটা হচ্ছে এক্সটেনশন অতিরিক্ত অংশ। এরপরে দ্বিতীয় উদাহরণে, হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করতেছে। এই বাক্যটিতে হি সাবজেক্ট, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ওয়েট ছিল মূল ভার্ব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ওয়েট এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, আর এ কারণেই হয়েছে হি ইজ রাইটিং। এরপর নেক্সট উদাহরণ হচ্ছে, দে আর ওয়াচিং আ মুভি, তারা একটি মুভি দেখতেছে। এই বাক্যটিতেও দে হচ্ছে সাবজেক্ট, আর দে এর সাথে সাহায্যকারী ভার্ব আর নেওয়া হয়েছে এবং ওয়াচ ছিল মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করে ওয়াচিং করা হয়েছে। আ মুভি এগুলো হচ্ছে এক্সটেনশন বাকি অংশ। একটি নোট দেওয়া আছে যে এই যে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এগুলো কোন সাবজেক্টের সাথে কোনটি বসাতে হবে। মূলত এম ব্যবহার করা হয় আই এর জন্য, আই এম এভাবেই বাক্যের গঠন করতে হয়। এরপর ইজ ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের জন্য, অর্থাৎ যতগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আছে তাদের সাথে ইজ বসাতে হয়, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ ইত্যাদি। এরপরে আর মূলত সেকেন্ড পারসন ইউ এর সাথে ব্যবহৃত হয়, যেমন ইউ আর এ গুড বয়। এরপরে সকল ধরনের প্লুরাল সাবজেক্টের জন্য আর ব্যবহার করা হয়ে থাকে, যেমন দে আর, বয়েজ আর ইত্যাদি। প্রেজেন্ট টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপর এক্সটেনশন। উদাহরণ দিয়ে দেখা যাক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট,
হ্যাভ সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে বা এই হ্যাভ সাহায্যকারী ভার্বটি থাকার কারণে ভার্বের তৃতীয় ফর্ম নেওয়া হয়েছে ডান। ডান এর মূল ফর্ম ছিল ডু, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, বাকি অংশ হচ্ছে এক্সটেনশন। এরপরে দ্বিতীয় উদাহরণে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। এই বাক্যটিতে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে এবং প্লেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এর মূল ভার্ব ছিল মূলত প্লে, সেখান থেকে প্লেড নেওয়া হয়েছে। তৃতীয় উদাহরণ হচ্ছে ইউ হ্যাভ ক্রসড ইউর লিমিট, তুমি তোমার লিমিট বা সীমাবদ্ধতা অতিক্রম করেছো। এই বাক্যটিতেও ইউ হচ্ছে সাবজেক্ট এবং হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর মূল ভার্ব ছিল ক্রস, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এর পাস্ট পার্টিসিপল ফর্ম নেওয়া হয়েছে ক্রসড, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন, শুধুমাত্র বাক্য কমপ্লিট করার জন্য ব্যবহার করা হয়েছে, নয়তো এতটুকু নিয়েই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে গেছে। এখানে একটি নোট দেওয়া আছে, হ্যাভ ইউজ হবে সাহায্যকারী ভার্ব, হ্যাভ ইউজ হবে শুধুমাত্র আই, উই, ইউ এন্ড দে এই সাবজেক্ট গুলোর জন্য হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে, আর হ্যাজ মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ ইত্যাদি। প্রেজেন্ট টেন্সের একদম লাস্ট প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, এরপরে মূল ভার্ব এবং আইএনজি বসবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। এরপর এক্সটেনশন বাকি অংশ, যেমন হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 3 ইয়ার্স, সে 3 বছর ধরে ইংলিশ শিখতেছে। এই বাক্যটিতে হি হচ্ছে সাবজেক্ট এবং হি এর সাথে হ্যাজ বিন সাহায্যকারী ভার্বটি নেওয়া হয়েছে, আর নিয়ম অনুযায়ী লার্ন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লার্নিং করা হয়েছে। দ্বিতীয় উদাহরণে ইউ হ্যাভ বিন টেলিং আ লাই, তুমি একটি মিথ্যা বলতেছো। ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব টেল এর সাথে আইএনজি যুক্ত করে টেলিং করা হয়েছে। এবং লাস্ট উদাহরণে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কাজ করতেছি। এই বাক্যটিতে উই সাবজেক্ট, হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, ওয়ার্কিং মূল ভার্ব ওয়ার্ক থেকে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে। সঠিকভাবে ইংরেজি লিখতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে, আর টেন্স শিখতে হলে আমাদেরকে অবশ্যই প্রয়োজনীয় টপিক গুলো জানতে হবে। যেমন একটি বাক্য যদি আমরা ফলো করি, যেমন হি সাবজেক্ট, আমাদের প্রথমে জানতে হবে সাবজেক্ট কি, এরপরে সাহায্যকারী ভার্ব কি, মূল ভার্ব কি, মূল ভার্বের ফর্ম গুলো কি, এগুলো আমাদেরকে অবশ্যই বেশি বেশি শিখতে হবে। এখন আমরা এক নজরে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব গুলো মুখস্থ করার চেষ্টা করব, যেন এলোমেলো না হয়ে যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু একটি ব্যতিক্রম নিয়ম আছে, তা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার ভার্বের সাথে এস বা এর যুক্ত করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। এরপরে আমাদের কাজ হবে এই টেন্স গুলোকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকার আছে সেগুলোকে বারবার উদাহরণ দিয়ে চর্চা করা। যেমন ইট ভার্ব দিয়ে যদি আমরা প্রেজেন্ট টেন্সের 4টি প্রকারের উদাহরণ দিই, তাহলে প্রথমটি হবে আই ইট, এবং যদি সাবজেক্ট কোনো ক্রমে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে ইট এর সাথে এস যুক্ত হয়ে ইটস হবে। এরপরে আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং। এরপরে যদি আমরা প্রেজেন্ট টেন্সের 4টি প্রকার ড্রিঙ্ক ভার্ব দিয়ে উদাহরণ দিই, তাহলে প্রথমটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ড্রিঙ্কস, হি ইজ ড্রিঙ্কিং, হি হ্যাজ ড্রাঙ্ক, হি হ্যাজ বিন ড্রিঙ্কিং। এইভাবে যদি আমরা নিয়মিত কিছু ভার্ব চুজ করে নিয়ে বারবার এই টেন্স গুলোর উদাহরণ দিতে থাকি, তাহলে আমাদের অবশ্যই টেন্স আয়ত্তে চলে আসবে। এখানে টেন্স নির্ণয়ের সহজ 2টি ধাপ উল্লেখ করা হয়েছে, তা হলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেখে, অর্থাৎ একটি বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা এবং ওই অক্সিলারি ভার্বটি কোন টেন্সের, এইটা দেখেই মূলত টেন্স নির্ণয় করা যায়। আর দ্বিতীয়টি হচ্ছে সেন্টেন্সে ভার্বের রূপ দেখে, সেন্টেন্সে বা বাক্যটিতে ভার্বের কোন রূপ আছে
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা দেখে টেন্স নির্ণয় করা খুবই সহজ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং তা শিখবেন। আমাদের পরবর্তী ক্লাস খুব দ্রুতই আপলোড করা হবে এবং পরবর্তী ক্লাসের টপিক হবে পাস্ট টেন্স। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।